মর্নিং, সবাই ভালো আছো? এখন আমি শুরু করছি তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল, মানে আমাদের চলছিল অনুক্রম ও শ্রেণী। অনুক্রম ও শ্রেণীর আজকে দ্বিতীয় ভাগ। তো এখানে আমরা শুরু করব একটা নতুন পর্ব, সেটা হচ্ছে সমান্তর শ্রেণী বা সমান্তর প্রগতি। তো সমান্তর শ্রেণী বা সমান্তর প্রগতি জিনিসটা কি, ভালো করে দেখো। বাংলা যেটা শব্দ সমান্তর, তো সমান্তর মানে কি? সমান অন্তর। তার মানে কথাটা থেকেই পরিষ্কার যে শ্রেণীটা কি রকম হবে। তো সমান অন্তরে যে শ্রেণী থাকবে সেটাই হবে সমান্তর শ্রেণী। যেমন ধরো একটা শ্রেণী যদি এরকম হয় 2, 5, 8, 11, তো এরকম একটা শ্রেণী আছে। তার মানে কি রয়েছে, প্রত্যেকটা ডিফারেন্স মানে অন্তরগুলো দেখো কি হচ্ছে, 3 করে বাড়তে বাড়তে যাচ্ছে। মানে প্রথমটার সঙ্গে 3 যোগ করে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সঙ্গে 3 যোগ করলে তারপরেরটা, তারপরের সঙ্গে 3 যোগ করলে তারপরেরটা, এইভাবে একটা শ্রেণী যাচ্ছে। তো এই শ্রেণীটাকে আমরা বলি সমান্তর শ্রেণী। তো সমান্তর শ্রেণীকে সাধারণত এইভাবেও লেখা হয়, প্রথমটা a, তারপরেরটা a প্লাস d, তারপরেরটা আবার d যোগ হবে মানে 2d হলো, তারপরেরটা a প্লাস 3d হলো। তো এইভাবে বাড়তে বাড়তে যাচ্ছে, এটাকেও আমরা বলবো সমান্তর শ্রেণী। সমান অন্তরে আছে সেই জন্য এরা হচ্ছে সমান্তর শ্রেণী। এখন সমান্তর শ্রেণীর প্রথমেই যে পদটা রয়েছে এটাকে বলা হয় প্রথম পদ। প্রথম পদটাকে বলা হয়, নিশ্চয়ই প্রথম পদই বলা হবে। আর এই যে ডি মানে যে হারে বাড়ছে সেই ডিটাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর, ডিটাকে বলা হয় সাধারণ অন্তর। যেমন এখানে সাধারণ অন্তর কত, তাহলে এখানে সাধারণ অন্তরটা হচ্ছে কত, 3 করে বাড়ছে, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3। তো সাধারণ অন্তর আমরা কি করে পাবো? যে কোনো পদকে তার আগের পদ থেকে বিয়োগ করলে, যে কোনো পদ সঙ্গে তার আগের পদ বিয়োগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে সাধারণ অন্তর। যেমন 8 - 5, 11 - 8 বা 5 - 2, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলেই আমরা সাধারণ অন্তর পাবো। মনে থাকে যেন, যে কোনো পদ থেকে তার আগের পদ, মানে হতে পারে 8 - 5 বা 5 - 2, কিন্তু কখনোই 2 - 5 করে আমরা যেন সাধারণ অন্তর নিয়ে না নিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যাই হোক, এখানে ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তো আমরা এই সিরিজটা যদি একটু লক্ষ্য করি তো আমরা কি দেখতে পাবো, দেখো প্রথমে এটা হচ্ছে কত পদ, 2 নম্বর পদ মানে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তো সব শ্রেণী আমরা এইভাবেই লক্ষ্য রাখবো। দেখো দ্বিতীয় পদে কটা ডি রয়েছে, একটা। তৃতীয় পদ 3 নম্বর পদে কটা ডি রয়েছে, দুটো। চতুর্থ পদে কটা ডি রয়েছে, তিনটে। তো আমরা কিন্তু এর আগে মানে আমরা যখন দ্বিপদ উপপদ করছিলাম তখন মনে আছে, এই যে টি আর প্লাস 1 এ কি লিখছিলাম, এন সি আর, মানে এখানে যত থাকছিল এখানে তার থেকে একটা কম, মানে টি 10 আমরা কি লিখছিলাম, এন সি 9, মানে 10তম পদে 9 হচ্ছে। ব্যাপারটা এখানেও কিন্তু সেই তাই। তৃতীয় পদকে আমরা এখানেও টি3 লিখবো, তাহলে টি3 কি হবে, a প্লাস 2d। দেখো এখানে নিচের সংখ্যাটা এক কম ছিল, এখানে ডিটা এক কমছে, আর কিছু নয়। তাহলে সব জায়গাতেই আমরা কিন্তু এই রিলেশনটাই পাবো। এর পরে যখন আমরা গুণোত্তর শ্রেণী দেখব তখনও কিন্তু এরকমই পাবো, যততম পদ তার থেকে একটা কম থাকছে। যেমন টি4 কত হচ্ছে, দেখো a প্লাস 3d। তাহলে এই ফর্ম ধরে মানে এই ধর্মটা দেখে আমরা যে কোনো পদ লিখতে পারি। তাহলে এই শ্রেণীটার যদি আমাদের 10তম পদ লিখতে বলে তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো a প্লাস 9d, 10তম পদ মানে t10। বা এখান থেকে যদি আমাদের 25তম পদ লিখতে বলে তাও লিখতে পারবো, কত হবে, a প্লাস 24d, নিশ্চয়ই লিখতে পারবো। পারবো তো? তাহলে আমাদের যদি যে কোনো পদ মানে n তম পদ লিখতে বলি, n তম পদ মানে tn, তাহলে tn কে আমরা কি দিয়ে লিখবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটাকে আমরা নোট করে রাখবো যে যততম পদ হবে d হবে তার থেকে এক কম, যেটা দ্বিপদ উপপাদ্যতেও আমরা শিখেছি। যততম পদ ছিল
এনসিআর এর মানে আর এর মান তার থেকে একটা কম হতো। ব্যাপারটা এখানে ওর সঙ্গে একটু সামঞ্জস্য করে রাখবে। এটা সব জায়গাতেই, মানে সব জায়গা বলতে এরপরে যখন আমরা অনুক্রম শ্রেণীর পরের চ্যাপ্টার, মানে এটা তো সমান্তর শ্রেণী, গুণোত্তর শ্রেণীতে যখন করবো ওখানেও দেখবে সেই একই ব্যাপারটাই ঘটছে। তাহলে এটা হলো n-তম পদ। এখন আমরা দেখব যে n-তম পদটাকে তাহলে আমরা এখানে লিখি যদি যে a প্লাস n-1 ইন্টু d। এখন এই শ্রেণীটাকে যদি আমরা যোগ করি তাহলে যে ধর্মটা একটা পাবো আমরা, দেখো ভালো করে, a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, তো এইভাবে একটা শ্রেণী যাচ্ছে। এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে লাস্ট টার্মটা আমরা পাচ্ছি a প্লাস n-1d। তো এখন এই শ্রেণীটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? দেখো ভালো করে, যোগ করলে এর যে প্রপার্টি, এর যে ধর্ম পাওয়া যায়, প্রথমটা আর শেষটা যোগ করলে কত হচ্ছে? এটা আমরা দ্বিপদ পদ তো কিন্তু দেখেছিলাম যে সমদ্রবর্তী পদগুলি সমান হয়েছিল। এখানে ঠিক ওইরকম ব্যাপারটা না, এখানে আমরা দেখব সমদ্রবর্তী পদগুলির সমষ্টি, সমদ্রবর্তী মানে প্রথম দিক থেকে আর শেষ দিক থেকে সমদ্রবর্তী পদগুলির সমষ্টি সমান হচ্ছে, তাই না? তাহলে a আর এটা যোগ করলে কত হচ্ছে? a প্লাস n-1 ইন্টু d, তার মানে কত হচ্ছে? 2a প্লাস n-1 ইন্টু d, তাই না? তাহলে প্রথমটা আর শেষটার যোগফল। সেইভাবে দ্বিতীয়টা, আর এই দিক থেকে দ্বিতীয় কত হবে? a প্লাস n মাইনাস, এটা n-1d, তার থেকে এটা এক কম হবে, তাহলে n-2d। তো এইটার সঙ্গে এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? a প্লাস d আর a প্লাস n-2d, তাহলে a 2a আর n-2d আর 1d, তাহলে n-1d। তো এইভাবে আমরা দেখাতে পারি যে প্রথম দিক থেকে যততম দূরে আছে, শেষ দিক থেকে তততম দূরে সমস্ত পদগুলোর যোগফল কিন্তু একই হয়। আর সেটা কার সঙ্গে সমান হয়? সেটা সবসময় প্রথম পদ আর শেষ পদের সমষ্টির সঙ্গে সমান হয় সবসময়। তাহলে এই ধর্মটাকে আমরা কাজে লাগাতে পারবো অন্য জায়গায়, তাহলে এটা একটু নোট করবে, ঠিক আছে? তো এখন এইখানে যদি মোট n সংখ্যক পদ থাকে তাহলে n সংখ্যক পদের সমষ্টি কি হবে? আমরা তো দেখলাম, তাহলে এক জোড়া পদের সমষ্টি হচ্ছে এতগুলো, তাহলে n সংখ্যক পদে কতগুলো পদ হবে? না n/2টা পদ হবে। তাহলে সমষ্টিটাকে যদি আমরা Sn দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পাবো n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। এটা হবে সমষ্টির সূত্র, কারণ এখানে প্রথম পদ আর শেষ পদ মিলে যা হচ্ছে, তার যতগুলো হবে, তাহলে এখানে n-টা যদি পদ থাকে তাহলে তার অর্ধেক সংখ্যক জোড়া হবে, তার মানে n/2 ইনটু এটা হচ্ছে সমষ্টি। বা এটাকে এভাবেও লেখা হয় Sn = n/2 ইনটু, এটা তো আমরা দেখলাম এটা প্রথম পদ আর শেষ পদের যোগফল, সেজন্য এখানে a প্লাস l এইভাবেও লেখা হয়। প্রথম পদ আর শেষ পদ যোগ করেই তো এটা পেলাম, তাই না? তার মানে সূত্র দুটো আলাদা নয়, যদিও আকারটা আমরা আলাদা করে নিচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে যোগফলের সূত্র, এটাও যোগফলের সূত্র, একই সূত্রকে দুরকম আকারে লেখা হয়েছে, আর এটা হচ্ছে n-তম পদের সূত্র। তাহলে আমরা এটা মনে রাখবো, n-তম পদ যোগফল এটা মনে রাখবো, তার সঙ্গে এটাকেও আমরা মনে রাখবো, কারণ একই জিনিস যদিও দুরকম আকারে লেখা হয়েছে। আর এখানে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে, দেখুন, আর যেটা দরকার পড়বে, যদি কোনো সমান্তর শ্রেণীর তিনটে পদের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে পদ তিনটি a মাইনাস d, a আর a প্লাস d এই আকারে ধরে নিলে আমরা কিছু সুবিধা পাবো। সাধারণত এরকম প্রশ্নতে মিডিল পদটা চাই, তো মিডিল পদটা বার করতে আমাদের কিছু সুবিধা হবে। যদি তিনটে পদের সমষ্টি দেওয়া থাকে তাহলে পদ তিনটিকে এই আকারে আমরা ধরে নেব।
তাহলে এটা নোট করে রাখবে যে পদ তিনটে হবে এইরকম আকারে, মানে a মাইনাস ডি, a আর a প্লাস ডি আমরা ধরে নেব। তো এখানেও আমরা কমন ডিফারেন্সকে d রেখেছি, আর প্রথম পদটাকে কিন্তু a মাইনাস ডি করে নিয়েছি, ঠিক আছে। আর যদি চারটে পদ দেওয়া থাকে, চারটে পদ না, চারটে পদের সমষ্টি যদি দেওয়া থাকে, চারটে পদের যোগফল যদি দেওয়া থাকে, তাহলে চারটে পদকে আমরা কি রকম ধরবো, চারটে পদকে আমরা এই রকম ধরি, a মাইনাস 3d, তারপরে a মাইনাস d, তারপরে a প্লাস d, তারপরে a প্লাস 3d। তো চারটে পদকে এই রকম ধরা হয়। এখানে কিন্তু কমন ডিফারেন্সটা পাল্টে গেছে, এখানে কমন ডিফারেন্সটা 2d নেওয়া হয়েছে। এটার সঙ্গে এটা বিয়োগ এটার সঙ্গে এটা বিয়োগ করলে 2d পাবো, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 2d পাবো, এখান থেকে এটা বিয়োগ করলে 2d পাবো। তাহলে কমন ডিফারেন্সটা পাল্টিয়ে 2d করতে হয়েছে চারটে ধরার জন্য। তেমনি ভাবে পাঁচটা যদি ধরতে হয় তাহলে কিভাবে ধরবো, এর আগে একটা d কমিয়ে ধরবো, তার মানে পাঁচটা ধরলে কি রকম হয়ে যাবে, এদিকে একটা d কমাতে হলে কি হবে, এদিকের পদটা a মাইনাস কি আসবে, a মাইনাস 2d আসবে, আর ওদিকে একটা d বাড়িয়ে দিয়ে হবে a প্লাস 2d, তাহলে পাঁচটা হয়ে যাবে। তিনটে আছে, এদিকে একটা d কমিয়ে a মাইনাস 2d, ওদিকে একটা d বাড়িয়ে a প্লাস 2d, পাঁচটা। এখানে যদি ছটা দিয়ে আমাদের থাকবে না, পাঁচটা পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখবো। আর যেটা দরকার, তিনটে পদ 5 3 8, এই তিনটে পদ যে সমান্তর শ্রেণীতে আছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব। তো তিনটে পদ সমান্তর শ্রেণীতে আছে প্রমাণ করতে গেলে আমরা ওই ডিফারেন্স দিয়েও প্রমাণ করতে পারি, কিন্তু সমান্তর শ্রেণীতে থাকার শর্ত দেখো, এদের বিয়োগফল আর এদের বিয়োগফলের সঙ্গে সমান, তাই না। অথবা আমরা বলতে পারি যে এই দুটোর যোগফল এইটার দ্বিগুণের সঙ্গে সমান, মানে a b c সমান্তর শ্রেণীতে থাকবে। তাহলে এটাও নোট করো, সমান্তর শ্রেণীতে থাকবে যদি a প্লাস c সমান 2b হয়। ভালো করে দেখ। অথবা এটাও বলতে পারি আমরা b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b হয়। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু একই, আবার সেই একই ব্যাপার, যোগে যেমন বলছিলাম এখান থেকে এটা আসছে। দেখো a আর c কে যদি আমরা একদিক করে নিই, তাহলে a প্লাস c সমান পাবো 2b। তার মানে এটাও যা এটাও কিন্তু একই। তাহলে যে কোনো একটাকে আমরা মনে রাখবো। যদি প্রশ্নই থাকে তিনটে সংখ্যা বলে দেয়, যদি প্রশ্ন করে যে এরা সমান্তর শ্রেণীতে আছে কিনা, অথবা বলে দিল যে এরা সমান্তর শ্রেণীতে আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো a প্লাস c সমান 2b, অথবা b মাইনাস a সমান c মাইনাস b, যে কোনো একটা ধরলেই হবে, ঠিক আছে। তাহলে এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে এখন আমরা অঙ্ক করব। তাহলে আমরা এখন চলে এলাম প্রশ্নমালা 9b তে। দেখো প্রশ্নমালা 9b তে এমসিকিউ প্রশ্নটা যেটা দিয়েছে, আমি একটু আগেই তোমরা বললাম, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো যে প্রশ্নমালা 9b এর এমসিকিউ একটা কি করতে হবে। দেখো বলেছি তিনটে সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে কি করতে হবে না, পদ তিনটেকে কি ধরতে হবে, a মাইনাস ডি, a আর a প্লাস ডি। তো ধরে নিবি আমরা মাঝের পদটা বের করে নিতে পারবো, নিশ্চয়ই এটা করে ফেলতে পারবে, কারণ a প্লাস ডি প্লাস a প্লাস a মাইনাস ডি সমান হচ্ছে 21। a প্লাস ডি একটা পদ, মাঝের পদটা হচ্ছে a, আর a মাইনাস ডি আর একটা পদ, তিনটে পদের সমষ্টি হচ্ছে 21। এখানে d কেটে যাবে। সবসময় ব্যাপারটা আর কিছুই নয়, আমরা এমন ভাবে ধরবো যেন d গুলো কেটে যায়। তাহলে আমরা 3a সমান 21, তাহলে a সমান আমরা পেয়ে যাচ্ছি 7, যেটা মাঝের পদটা এখানে a আছে, তাহলে মাঝের পদটা হবে 7। বুঝেছো নিশ্চয়ই। পাঁচটা কিভাবে ধরতে হয় ওখানেই আমি বলে দিয়েছি, নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো সেটা, তাহলে এটা নিজে করতে পারবে। আর তিনেরটা দেখো, তিনটে পদ, তিনেরটা কি বলেছে দেখো, x 2x প্লাস 1, আর একটা বলেছে 14। এই সংখ্যা তিনটে সমান্তর শ্রেণীতে আছে। এটাও আমি বলেছি একটু আগে, জাস্ট লাস্ট লাইনে বলেছিলাম যে তিনটে পদ যদি সমান্তর শ্রেণীতে থাকি, ওরা কিন্তু বলে দিল সমান্তর শ্রেণীতে আছি, দিয়ে x এর মান বার করো। তাহলে এরা সমান্তর শ্রেণীতে আছে মানে কি, এদের অন্তর আর এদের অন্তর সমান হবে। তার মানে আমরা এটা লিখতে পারবো 2x প্লাস 1 মাইনাস x এর মান যা হবে 4 মাইনাস 2x প্লাস 1 এর মান তাই হবে, তাই না। তাহলে এখান থেকে আমরা সমাধান করে x এর মান পেয়ে যাব। অথবা এটাও লিখতে পারি যে x প্লাস 4 ইকুয়াল টু 2 ইনটু এটা, সেখান থেকেও সমাধান করতে পারবো। কারণ হচ্ছে সমান্তর শ্রেণীতে থাকার শর্ত হচ্ছে a প্লাস c সমান 2b হতে পারে, অথবা b মাইনাস a সমান c মাইনাস, একই শর্ত কিন্তু দুরকম আকারে লেখা হচ্ছে, ঠিক আছে।
তারপরে দেখো চারেরটা, সমান্তর শ্রেণীর 20টা পদে প্রথম আর শেষ দিক থেকে প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 125, 20টা পদ। এটাও তোমরা জানো 20টা পদের যোগফলের সমষ্টি হবে, সূত্রটা কি বলেছি, n/2 ইনটু a প্লাস l। এখানে n হচ্ছে 20, a হচ্ছে 5 আর l হচ্ছে 125। তো সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে 5 নম্বরে যেটা বলেছে সেটা একটু দেখে নেবে। তো 5 নম্বরের অঙ্কটা নিয়ম আমি তোমাদের বলেছি। দেখো এখানে a1 a2 a3 এরকম 40টা পদ আছে, a1 a2 a3 এরকম 40টা পদ আছে। এই 40টা পদের সমষ্টি বের করতে বলেছে, কিন্তু দেওয়া আছে এরকম ভাবে a1 প্লাস a5 প্লাস a15 প্লাস a26 প্লাস a26 প্লাস a36 প্লাস a40 দেওয়া আছে 105। তো এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের কি দরকার, যোগফল বার করতে গেলে আমরা জানি যোগফল মানে Sn বলতে এখানে 40, তাহলে S40 40টা পদের যোগফল হবে 40/2 ইনটু a প্লাস l, প্রথম পদ প্লাস শেষ পদ। তো এখানে a1 প্লাস a40 পেয়ে গেলেই আমরা কিন্তু মানটা বার করতে পারবো। কিন্তু তার সঙ্গে তো আমরা এই ধর্মটাও শিখেছিলাম যে a প্লাস 40 প্রথম দিক থেকে, দেখো এটা প্রথম দিক থেকে 5তম, এটাও তো শেষ দিক থেকে 5তম, তাহলে এই দুটোর যোগফল যা হবে আবার এই দুটোর যোগফলও তাই হবে। তাহলে এখানে তিনটে জোড়া আমরা পেয়ে গেছি, তাই না? প্রথম দিক থেকে 15তম পদ, এটাও তো শেষ দিক থেকে 15তম পদ। শেষ দিক থেকে 15তম পদ কি করে বার করতে হয় মনে আছে তো? 40 মাইনাস 15 প্লাস 1 কত হচ্ছে? 25 প্লাস 1 মানে 26তম পদ। 26তম পদই রয়েছে, তাহলে শেষ দিক থেকে 15, প্রথম দিক থেকে 15, তাহলে এই দুটোর যোগফল যা হবে এই দুটোর যোগফল তাই হবে। তাহলে আমাদের পেয়ে যাচ্ছি 3 ইনটু a1 প্লাস a40 ইকুয়াল টু হচ্ছে 105। তার মানে a1 প্লাস a40 হচ্ছে 5 3 3 9 3 5 35। তাহলে এটা কত হবে? 20 ইনটু 35। বুঝে গেছো নিশ্চয়ই? হয়ে যাবে। তারপরে দেখো 6টা কি বলেছে, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো আমরা সিরিজটা যদি প্রথমে লিখি তাহলে কি পাবো? 6টা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস এটা n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বলে দিয়েছে। যোগফল যত হবে আর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এটা n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা হবে এর k গুণ বলেছি। যুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফলের k গুণ। তাহলে এই যোগফলটা আমরা কত পাবো? মানে Sn ইকুয়াল টু হচ্ছে n/2 ইনটু, এখানে শেষ পদ যেহেতু দেওয়া নেই তাহলে আমরা কি লিখব? 2 ইনটু প্রথম পদ। মনে আছে সূত্রটা? সূত্রটা কিন্তু মনে রাখবে, Sn সমান হচ্ছে n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ঠিক আছে? তাহলে এখানে n এর জায়গায় n ই আছে, এইভাবে আমরা বসাবো। a মানে হচ্ছে 2 প্লাস n এর জায়গায় n ই হবে, আর d মানে কি 2 2 করে বাড়ছে, তার মানে d হচ্ছে এখানে 2 হলো। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? এটাতেও n সংখ্যক পদ আছে, 2 ইনটু প্রথম পদ দেখো 1 আছে প্লাস n মাইনাস 1 ইনটু d, dটা কত এখানে 2 2 করে বাড়ছে 2। তাহলে শর্তটা কি বলেছে? শর্তটা বলেছে যে যুগ্ম সংখ্যাগুলোর সমষ্টি 2 ইনটু 2 মানে 4 প্লাস 2n মাইনাস 2 এটা হবে অযুগ্ম সংখ্যাগুলির সমষ্টির k গুণ। তার মানে k ইনটু n/2 ইনটু 2 প্লাস 2n মাইনাস 2। ঠিক আছে? n/2 তো এদিকে কেটে গেল, তার মানে 2 প্লাস 2n সমান হচ্ছে k ইনটু 2n। তাহলে আমাদের k এর মান বার করতে হবে, তাহলে k ইকুয়াল টু হবে 2 ইনটু n প্লাস 1 বাই 2n। বুঝে গেছো নিশ্চয়ই k এর মান কোনটা হবে? ঠিক আছে? আমরা এখানে যোগফলের সূত্রটাকে ব্যবহার করলাম।
7 চারটি পদের যোগফল দেওয়া আছে, তাহলে 7 কি ধরতে হবে তোমরা জানো, কনসেপচুয়াল পার্ট প্রথম দিকে তোমরা শুনে রেখেছো, ওটা করতে পারবে। 8টাও তাই তোমরা করতে পারবে। তো 9টা দেখো মধ্যক কথাটা এখনো আসেনি, তো মধ্যকটা আমরা এইভাবে নেব। দেখো দুটো সংখ্যার সমান্তরাল মধ্যক 10, তাহলে এখানে আমরা এইটা জানবো যে এ বি সি তিনটে সংখ্যা যদি সমান্তর শ্রেণীতে থাকে, তাহলে বিটা যেহেতু মাঝে পড়ছে, তো বিটাকে বলা হয় সমান্তরাল মধ্যক। নিশ্চয় মনে থাকবে, এটা অসুবিধার কিছু নয়, এমনি মানেটাও তাই, মাঝে আছে মানে মধ্যক, ঠিক আছে। তো তিনটে পদের মাঝখানে যে থাকবে সে হচ্ছে সমান্তরাল মধ্যক, দুটো পদের মধ্যে। এবার একাধিক যদি থাকে, আরো 5টা থাকুক 7টা থাকুক, মাঝের যে পদগুলো আছে সবগুলোকেই বলা হয় সমান্তরাল মধ্যক। দুটো সাইড ছাড়া মাঝখানে যারা আছে সবাই সমান্তরাল মধ্যক। তো এখানে দুটো পদ ছেড়ে দিলে মাঝখানে একটাই থাকছে, তাহলে তিনটে পদের মধ্যে বি হচ্ছে সমান্তরাল মধ্যক। তো আমাদের 9 অঙ্কটাতে দেখো দুটো সংখ্যার সমান্তরাল মধ্যক 10, তাহলে দুটো সংখ্যার সমান্তরাল মধ্যক, তাহলে আমরা বলতে পারি যে একটা সংখ্যা তো বলেই দিয়েছে, তাহলে অপর সংখ্যাটাকে যদি আমরা অপর সংখ্যাটা যদি a হয়, তাহলে আমরা বলতে পারবো a 10 আর 7 সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে, এটা আমরা বলতে পারি। কারণ বলেছে 10 সমান্তরাল মধ্যক, তাদের মধ্যে একটা হচ্ছে 7, অন্যটা বের করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে a 7 10 সমান্তর শ্রেণীতে আছে, বা ঘুরিয়েও আমরা বলতে পারি যে 7 10 a সমান্তর শ্রেণীতে আছে। আমাদের দরকার নেই, কারণ একটা থেকে আমরা দেখে নেব কি মান পাওয়া যায়। তো আমরা সমান্তর শ্রেণীতে থাকার শর্ত কি না, a + 7 = হচ্ছে 2 × 10। তাহলে এখান থেকে আমরা এর মান বার করতে পারি, কত হবে 20 - 7, 20 - 7 তার মানে 13, তাহলে এটাই হবে এর মান, ঠিক আছে। তারপরে দেখো 10এরটা, এটা তো আমরা অনুক্রমেই করে এসেছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10এর কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা অনুক্রম শ্রেণীতে এটা করে এসেছি। p তম পদ 2p - 7, তো এটা p তম পদ বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানবো p এর মান আমরা যাই বসাবো তততম পদ বেরিয়ে যাবে, যেহেতু p তম পদকে p দিয়ে প্রকাশ করে দিয়েছি। যদি n তম পদকে n দিয়ে প্রকাশ করে দেয়, n এর মান আমরা যা বসাবো তততম পদ পাবো। তো এখানে যেহেতু p তম পদ বলেছে, তার মানে p তম পদকে p দিয়ে প্রকাশ করে দিয়েছে, তাহলে p এর মান 1 বসালে আমরা প্রথম পদ পাবো, p এর মান 2 বসালে দ্বিতীয় পদ পাবো, p এর মান যদি 3 বসাই তাহলে তৃতীয় পদ পাবো। বুঝতেই পেরেছো, আমি তোমার প্রশ্নে গেলাম না, ঠিক আছে। তারপরে দেখো 11 সপ্তম পদ বের করতে বলেছি, মানে t7 বের করতে হবে। মনে আছে t7 = হচ্ছে a + 6d, এটা হচ্ছে t7। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে t7, মানে সপ্তম পদ a + 6d। দ্বিপদ উপপদ তোমাদের হয়ে গেছে, তার মানে এটা তোমরা খুব সুবিধা পাবে যে সপ্তম পদ মানে a + 6d। তো এখানে a কত 5, d কত 12 - 5, নিশ্চয়ই উত্তরগুলো দিয়ে দিতে পারবে নিজেই। তারপরে দেখো 12টা, একটা শ্রেণী দিয়ে দিয়েছে 12তম পদ, তো এখানেও আমাদের সেই একই প্রশ্ন বলবো। 12টাতে দেখো t12 বের করতে দিয়েছি, তো t12 মানে হচ্ছে a + 11d। আমাদের দরকার কি তাহলে এটা আর d টা, তো এখানে a কত, a হচ্ছে n, আর d কত, d হচ্ছে দেখো n - 1 দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, ঠিক আছে, তার মানে -1, তাহলে এখানে d কিন্তু আমাদের হবে -1, ভুল করেও 1 বসাবে না কিন্তু, কারণ d হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ, মানে তার বাঁ দিকের পদ বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি d এর মান হচ্ছে -1, তাহলে নিশ্চয়ই t বরাবর করতে পারবে। তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অংশগুলো দেখে নেব, ঠিক আছে। ততক্ষণে কিন্তু এমসিকিউ এর সব অঙ্ক যেন তোমরা করে নেবে, ওকে।